নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অদিতি সিম্পল লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা শহরের ইতিহাস। আমরা যে ব্যস্ততম কলকাতায় থাকি, প্রচন্ড ব্যস্ততম একটা শহর, মেট্রো সিটি। এখানে যত অফিস কাছারি, বিভিন্ন অন্যান্য জায়গা থেকেও প্রচুর মানুষ কলকাতা শহরে আসেন, রোজ তাদের জীবিকা নির্বাহ করেন, আবার দিন অন্তে সন্ধ্যাবেলা আবার বাড়ি ফিরে যান। ব্যস্ততম শহর এই কলকাতা। এই কলকাতার অনেক বছর আগে, ধরুন 300 বছর আগে বা 400 বছর আগে এই কলকাতা শহরটা কেমন ছিল, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অত্যন্ত ইন্টারেস্টিং একটা আলোচনার বিষয়বস্তু, সেটাই আমি তুলে ধরবো। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আমি যতটুকু জানি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি আদি কলকাতার একটা চিত্র। 300 বছর আগে কলকাতা কেমন ছিল সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে বলি বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অদিতি সিম্পল লাইফের সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার, আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জীবনে অনেক বেশি উৎসাহিত করবে আগামী দিনে পথ চলার জন্য, এবং যা কিছু জানি, যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আসি আমি আদি কথায়, যে আদি কলকাতা ধরুন 400 বছর আগে এই যে ব্যস্ততম কলকাতা, এই যে মেট্রো সিটি কলকাতা, সেটা কিরকম ছিল সেটাই আমি তুলে ধরতে চলেছি। একটা গ্রাম্য পরিবেশ। আমরা অনেকেই জানি যে সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতা নিয়ে এই কলকাতা শহরের পত্তন হয়। সেই সময় পুরোপুরি গ্রাম অঞ্চল, ধরুন 400 বছর আগে পুরোপুরি গ্রাম অঞ্চল। প্রতিটা বাড়ি হলো কাঁচা বাড়ি। সেখানে একটা বাড়ির সঙ্গে একটা বাড়ির পাশের বাড়ির লোকেদের সঙ্গে মানুষের প্রচন্ড ভাব ভালোবাসা। বাড়িতে কোনো নতুন মিষ্টান্ন প্রস্তুত হলে পাশের বাড়িতে দেওয়া, পাশের বাড়ির কোনো খাবার হলে এই বাড়িতে দেওয়া। সকালবেলা উঠে বাড়ির কচি কাচারা জোরে জোরে পড়া মুখস্থর আওয়াজ পাওয়া যেত সারা পাড়া জুড়ে। যত বাড়ির বাচ্চারা তারা নামতা মুখস্থ করা, 1 এককে 1, 2 এককে 2। সারা পাড়ার বাচ্চারা সেই সময় সকালবেলা মুখরিত হয়ে থাকতো পাড়া বাচ্চাদের পড়াশোনার আওয়াজে। এবং এই বাড়ির বউরা তারা ভোরবেলা উঠে উনুন ধরাতেন। উনুনের ধোঁয়ায় চারিদিক ধোঁয়া, প্রত্যেকটা বাড়িতেই উনুন ধরাতো। এবং উনুনের এই যে কাঠগুলো, পাতা ফাতা সংগ্রহ করে তারা উনুন জ্বালাতেন। আশেপাশে প্রত্যেকের বাড়িতে গাছ ছিল, সেই গাছের পাতা, নারকেল গাছের পাতা সংগ্রহ করতেন প্রত্যেকটা বউরা, বাড়ির বউরা। তারা উঠোনের একটা কোনায় সেই পাতাগুলো রাখতেন এবং উঠোনের ধারে উনুন জ্বালানো হতো। প্রত্যেক দিন সকালবেলা সবার বাড়িতে উনুনের ধোঁয়ায় ওই এলাকা ধোঁয়ায়িত হয়ে থাকতো। কচি কাচারা স্কুলে চলে যেত। স্কুল মানে তো পাঠশালা। গাছের নিচে পড়া বসত। পণ্ডিত মশাই বসতেন গাছের তলায়। তারা যে যার মতন আসন বগলে করে নিয়ে যেতেন এবং সেখানে যেত বাচ্চারা। তারা আসন পেতে তাদের মায়েরা বসে বসে দুপুরবেলায় সেই আসন বানাতো। পাড়ার বউদের সঙ্গে গল্প করতে করতে দাওয়ায় বসে আসন সেলাই করতে করতে তাদের এটাই ছিল গল্প। এইভাবে তারা গল্প করে কাজের মধ্যে তারা সময় কাটাতেন। অবসর টাইমে তারা আসন বুনতেন এবং সেই আসনগুলো বাড়িতে কোনো অতিথি এলে সেই আসন পেতে খেতে দেওয়ার রেওয়াজ ছিল। এবং বাড়িতে যত বাচ্চারা তারা সেই আসন নিয়ে সঙ্গে করে আসন নিয়ে যেত পাঠশালায়। আসন পেতে বসে পণ্ডিত মশাইয়ের কাছে পড়াশোনা করতো। আমরা যেমন এখন বলি স্যার ম্যাডাম, তারা বলতেন পণ্ডিত মশাই। এবং শিক্ষক মানে পুরুষ মানুষরাই শিক্ষাদান করে থাকতেন। তখন মেয়েরা মেয়েরা শিক্ষয়িত্রী করতেন না। মেয়ে শিক্ষিকা তখন অবাস্তব ঘটনা। 400 বছর আগেকার কথা বলছি। এবারে পড়াশোনা যে পণ্ডিত মশাই পড়াতেন, সেই পণ্ডিত মশাইকে বাড়ির মূলোটা, বাড়ির বড় লাউটা, বাড়ির বড় কুমড়োটা দিলে তাহলে সে কিন্তু সেই পণ্ডিত মশাই সেই ছাত্রের প্রতি একটু ভালোবাসা দেখাতেন বা তার প্রতি কোনো রকম নির্দয় ব্যবহার করতেন না। বেতের বাড়ি, হাত পাতো, পটাশ পটাশ করে বেতের বাড়ি, এই সবগুলো ছিল। কিন্তু এখনকার দিনে কোনো টিচার যদি কোনো বাচ্চাকে মারে তাহলে কিন্তু কোর্ট পর্যন্ত চলে যাবে। কিন্তু তখনকার দিনে পণ্ডিত মশাইরা পড়া না পারলে, যেসব স্টুডেন্টরা পড়া করতো না, ছাত্ররা, তাদের তো বেতের বাড়ি মারতোই, এমনকি বাড়িতে এসেও রিপোর্ট করতো, চক্রবর্তী বাবু বাড়ি আছেন? আরে পণ্ডিত মশাই আসুন আসুন, ভেতরে আসুন। না না, চক্রবর্তী আর বাড়ির যে বউরা তারা এক গলা ঘোমটা দিয়ে দৌড়ে ভেতরে চলে গেল। চক্রবর্তী বাড়ির বাইরে এলেন,
পণ্ডিত মশাইকে খাটিয়ায় বসতে দিলেন। দাওয়ার মধ্যে তিনি বসলেন। চারিদিকে আলপনা আঁকা বাড়ি এবং ভেতর থেকে চা শরবত এলো। এসে একটু মুড়ি, নারকল দিয়ে মুড়ি মাখা খাবে কিনা তাকে জিজ্ঞাসা করা হলো। খাবার দাবার মানে নারকল দিয়ে মুড়ি মাখা, অত্যন্ত উপাদেয় গাছের নারকল। তখন তিনি বললেন যে আপনার পুত্র কিন্তু একদম পড়াশোনা করছে না, ভীষণ বেয়াদব হয়ে গেছে, তা শাসন করবেন। হ্যাঁ হ্যাঁ, শাসন তো করছি। এই ধরনের রিপোর্ট হতো টিচারদের। এবং সেই সব পণ্ডিত মশাইকে বাড়ির বড় লাউটা, বাড়ির বড় কুমড়োটা তাকে যদি ভেট হিসেবে দেয়া হতো, তাহলে সেই ছাত্রের প্রতি পণ্ডিত মশাই অনুগত থাকতেন। তো এটা হলো তখনকার দিনের একটা নিয়ম, রীতি রেওয়াজ, সেই সময় মানুষের জীবনধারা। এবং তারা সেই সব বাড়িতে কোনো আলাদা করে ওয়াশরুম বা বাথরুম বলে কিছু ছিল না। মাঠে ঘাটেই তারা এই কর্মগুলো সারতেন। এবং স্নান, বাড়ির বউরা চান করতো পুকুর ঘাটে, এবং পুকুর ঘাটটাও একটা বিরাট বড় আড্ডাখানার জায়গা। বিভিন্ন পাড়ার বউরা এসে সেখানে বসতো, সবাই কলসি নিয়ে যেত জল আনতে। বসে বসে এই বাড়ির কি হচ্ছে, ওই বাড়ির কি হচ্ছে, বা রান্না কি হবে আজকে, কোথায় কি, কার বাড়িতে ভালো ফসল হয়েছে, কার নতুন বউটা কিরকম হয়েছে, তার শাশুড়ি কি পণ নিয়েছে, এই সব নানান ধরনের আলোচনা সেই পুকুর ঘাটে হতো। এবার সবাই কলসি নিয়ে সেই পুকুর ঘাটে চান করতো। চান করে ফেরার পথে কলসি করে জল নিয়ে বাড়ি আসতো। আর বাড়ির বাচ্চারা তো সাঁতার কেটে এপার ওপার করতো। এখনকার দিনের বাচ্চাদের আমরা সুইমিং ক্লাবে ভর্তি করি, তখনকার দিনে কিন্তু কোনো বাচ্চাকে হাতে ধরে সাঁতার শেখাতে হতো না। তারা ওই পাড়ার পুকুরেই কিন্তু অন্যান্য বাচ্চাদের সঙ্গে জুটে তারা সাঁতার শিখতো, এই পাড় থেকে ওই পাড় মাতিয়ে বেড়াতো। এই ছিল তদানীতন্ত কলকাতা শহর। এটা হলো কলকাতা শহরের ইতিহাস, বলছি 300 বছর আগেকার, 400 বছর আগে। দুপুরবেলায় ফেরিওয়ালা হেঁকে যেত, মাদুর চাই মাদুর, ভালো ভালো মাদুর। এই মাদুর কেনার জন্য সব পাড়ার বউরা আসতো, তাদের থেকে মাদুর কিনতো। মাদুর ফেরিওয়ালা দেখা যেত। আবার কেউ আসতো, ক্ষীরের মোয়া নেবে, ক্ষীরের মোয়া, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, ক্ষীরের নাড়ু, সব বাচ্চারা এসে জুটে থাকতো। 1 পয়সা 2 পয়সা করে মিষ্টান্ন তারা কিনতেন। বাড়ির বউরাও বেরিয়ে আসতো, নানান রকম আমসত্ত্ব, আচার, ক্ষীরের মোয়া, নাড়ু, পাঁপড়, বড়ি, এই ধরনের ফেরিওয়ালারা ফেরি করতে করতে যেতেন। এবং পাড়ার বউরা খুব কম মূল্যে, ধরুন 1 পয়সা 2 পয়সার মিষ্টি, মিষ্টান্ন বিভিন্ন রকম তাদের থেকে কিনতেন। এই হলো তখনকার দিনের একটা কলকাতা শহরের ইতিহাস, আপনাদেরকে তুলে ধরলাম। সন্ধ্যা নামতে নামতেই শাঁখের আওয়াজে মুখরিত হতো সারা এলাকা। প্রত্যেকটা বাড়িতে শঙ্খধ্বনি এবং ধুনোর গন্ধে সারা পাড়া মোমো করতো। প্রত্যেকের বাড়িতেই ধূপ-ধুনো দেয়া হতো। তুলসী মঞ্চে প্রদীপ জ্বালা হতো। বাড়ির বউরা গলায় কাপড় দিয়ে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালতেন। তার আগে গোবর দিয়ে নেকানো হতো তুলসী মঞ্চ, এবং তুলসী মঞ্চে প্রদীপ জ্বালা হতো। সারা বাড়িতে ধূপ-ধুনোর গন্ধ, প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা আহ্নিক হতো। এবং সেই শাঁখের আওয়াজ অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতো। প্রত্যেকের বাড়িতেই ওই বিকেল ধরুন 5:30 থেকে 7:30 বা 7টা পর্যন্ত একটা কন্টিনিউয়াসলি একটা শাঁখের আওয়াজ, শঙ্খধ্বনি আর কি পাওয়া যেত। তাই এই হলো পুরোনো দিনের কলকাতা। আস্তে আস্তে কলকাতা কিভাবে আধুনিক হলো, কলকাতা কিভাবে গ্রাম্য পরিবেশ ছেড়ে একদম আধুনিকতার মোড়কে মুড়ে গেল, সেটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। যেটুকু আমি জানি, যেটুকু অনেক তথ্য থেকে আমি জেনেছি, সেইগুলোই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ওই গ্রাম্য অঞ্চলের পাশে ছিল একটা বড় হাট। একটা গ্রামে বিরাট বড় হাট বসতো, তার নাম হচ্ছে গড়িয়া হাট। সেই গড়িয়া অঞ্চলে হাট বসতো বলে সেই অঞ্চলের নাম ছিল গড়িয়া হাট। আশেপাশের গ্রামের লোকেরা সপ্তাহে একদিন করে হাট বসতো। সেখানে সেই হাটে চাষের সবজি, নানান রকম যাদের বাড়িতে যত সবজি, অনেকে বিক্রি করতে আসতেন, বা ধান, বিভিন্ন ধান বা মুরগি, খই, ধানের খই, নানান রকম সেখানে বিক্রি হতো। মাটির হাঁড়ি কলসি, মাটির বাসনপত্র সব ওই হাটে বিক্রি হতো। এবং আশেপাশ থেকে সমস্ত গ্রামের লোকেরা সেখানে আসতেন। সেই গড়িয়া হাট থেকে, সেই যে হাট বসতো গড়িয়া অঞ্চলে, সেই জায়গাটার নাম হচ্ছে গড়িয়া হাট। এবং পাশে যে গ্রামটা ছিল, গড়িয়াহাটের একদম পাশে একটা অনেক বড় গ্রাম ছিল, বেশ নামকরা গ্রাম, মানে ওই গ্রামে অনেক মানুষ থাকতেন। সেইটা হচ্ছে ঢাকরে, অর্থাৎ ঢাকুরিয়া। সেই ঢাকুরিয়া ছিল গ্রাম। এবং ওই গড়িয়া অঞ্চলে যে হাট বসতো, ঢাকুরিয়ার পাশের গ্রাম, সেটা ছিল হচ্ছে গড়িয়াহাট। যেটা এখনকার দিনের গড়িয়াহাট আমরা দেখি, তাহলে মনে করুন যে আজ থেকে বহু বছর আগে, 400 বছর আগে সেই গড়িয়াহাটে তখনও কিন্তু হাট বসতো। এখনো হাট বসে, কিন্তু সেই হাটের ছবি আর সেই সময়কার ছবি সম্পূর্ণ তফাৎ। আধুনিকতার সঙ্গে সঙ্গে হাটের চিত্র কিন্তু বদলে গেছে। এবং এর পাশে আর একটা ঢাকুরিয়া ছিল, তার পন্থীখানে ছিল গড়িয়া হাট, যেখানে হাট বসতো। গ্রামটার নাম গড়িয়া,
হাট বসতো বলে সেই হাটটাকে বলা হতো গড়িয়াহাট অঞ্চল। এবং তার পাশে আর একটা গ্রাম ছিল, সেখানে ভালো চাষবাস হতো না, তাদের মাটি ছিল বেলে মাটি, একটু বালি মিশ্রিত মাটি বলে চাষের অসুবিধে হতো। সেই অঞ্চল ছিল গঞ্জ, বালিগঞ্জ, বালি মিশ্রিত মাটি বলে বালিগঞ্জ অর্থাৎ গ্রাম, তার নাম ছিল বালিগঞ্জ, যাকে আমরা এখন বালিগঞ্জ হিসেবে জানি। অত্যন্ত পশ এলাকা, বিরাট বিরাট অট্টালিকা, পেল্লায় বাড়ি, হুস হুস করে গাড়ি চলে যায়, সব মানুষ অত্যন্ত সফিস্টিকেটেড। কিন্তু একটা সময় সেখানকার পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম, যতটুকু জানি তুলে ধরলাম। এইবার আপনাদের বলবো কিভাবে এই অঞ্চলগুলো আস্তে আস্তে আধুনিকতার মোড়কে মুড়ে গেছে, সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করব। এখনকার দিনে যেটা স্প্ল্যানেড অর্থাৎ ধর্মতলা, তখন ছিল দুর্ভেদ্য জঙ্গল, গভীর জঙ্গল। সেই জঙ্গলের একটা দিকে, উত্তর দিকে ছিল হচ্ছে আপনার সুতানুটি গ্রাম, এবং ভবানীপুরের দিকে যে অঞ্চলটা সেটা ছিল গোবিন্দপুর। মধ্যখানে যে অঞ্চলটা মানে জঙ্গলের অঞ্চলটা সেটা ছিল কলিকাতা গ্রাম। এই দুটো গ্রামের মাঝখানে, ধরুন সুতানুটি এবং গোবিন্দপুর, তার মাঝখানের অংশ ছিল কলিকাতা। পরবর্তীকালে সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা নিয়ে কলকাতা নগরের পত্তন হয়। 1704 খ্রিস্টাব্দে বেঞ্জামিন ভাউচার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি এসেছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে ইংরেজ, তিনি সেই কলকাতা অঞ্চলের দায়িত্বে ছিলেন এবং তিনি তখন ওই অঞ্চলের জঙ্গল পরিষ্কার করে সেখানে বসতিপূর্ণ করার জন্য সমস্ত গাছ কাটতে শুরু করেন। সেই যে দুর্ভেদ্য জঙ্গল কলকাতা অঞ্চল, মধ্যখানের যে জায়গাটা, ধরুন উত্তরে সুতানুটি আর দক্ষিণ দিকে মানে ভবানীপুর অঞ্চলটা ছিল গোবিন্দপুর, মাঝখানে ছিল গভীর জঙ্গল যেটাকে ধর্মতলা বলা হয়। সেটা ছিল প্রচুর গাছ গাছালি, জঙ্গলে ঘেরা, আগাছায় ঘেরা, এবং সেটা কেটে পরিষ্কার করে সেখানে মানুষের বসবাসের উপযোগ করার জন্য, মানে সেখানে তিনি অন্যরকম চিন্তা ভাবনাতে, কিন্তু সেখানে তিনি সদর কার্যালয় করবেন বা অন্যান্য অফিস করবেন বা সেই জায়গাটাকে বসবাসের উপযোগী করবেন বলে প্রচুর গাছ কাটা শুরু করেন। আস্তে 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 সেটা পরিবেশটা অন্যরকম হতে শুরু করে বেঞ্জামিন ভাউচারের হাত ধরে। সিরাজউদ্দৌলা এই কলকাতাকে বারবার অ্যাটাক করার পরিকল্পনা করেন। কলকাতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আখড়া, এই কলকাতাকে তিনি বারবার অ্যাটাক করার পরিকল্পনা করেন। 1757-তে যখন লর্ড ক্লাইভের সঙ্গে যুদ্ধে সিরাজউদ্দৌলার হার হয়, স্বাধীন একজন নবাব তিনি হেরে যান। অবশ্যই এটা চক্রান্ত করেই তাকে হারানো হয়েছিল, নাহলে তার হারের কথা ছিল না, তিনি পরাজিত হতেন না। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু এই তখন যে জঙ্গল কেটে যে পরিষ্কার করা হয়েছিল, বেঞ্জামিন ভাউচার 1704-এ কাজটা করতে শুরু করেন। তারপরে 1757-র পরে লর্ড ক্লাইভ যখন জিতে যান, তখন তিনি পুরোপুরি কলকাতাকে নতুন ভাবে সাজানোর একটা উদ্যোগ নেন এবং প্রচুর গাছ কেটে পরিষ্কার করা, সেখানে অন্যান্য বাড়ি বানানো, ইংরেজদের কক্ষ, ইংরেজদের সদর কার্যালয়, অফিস ইত্যাদি নির্মাণ করার জন্য তিনি যথেষ্ট চিন্তা ভাবনা করে তিনি কাজে লেগে পড়েন। এইভাবে আস্তে আস্তে কলকাতাকে সাজানোর একটা চিন্তা ভাবনা তৈরি হতে শুরু হয়। এখন যে চিতপুর অঞ্চল ব্যস্ততম জায়গা, চিতপুর তো অত্যন্ত পা ফেলা যাবে না, এত ব্যস্ততম জায়গা বড় বাজারের মধ্যে। তা সেই চিতপুর অঞ্চল একদা, সেখানে সম্রাট আকবরের যে রাজস্ব মন্ত্রী ছিল টোডরমল, তার পৃষ্ঠপোষক ছিলেন মহোদর ঘোষ নামে একজন ভদ্রলোক। তিনি সেখানে চিত্তেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। চিতপুর যে অঞ্চল, সেই অঞ্চল, তখন তো চিতপুর নাম ছিল না, ওই জঙ্গল অঞ্চল একটা মন্দির প্রতিষ্ঠা করেন, যেই মন্দিরটার নাম ছিল চিত্তেশ্বরী মন্দির। তো এই চিত্তেশ্বরী মন্দিরে ওখানকার যারা স্থানীয় বাসিন্দা ছিল তারা পুজো দিতে আসতেন, পুজো দেওয়া হতো। আস্তে আস্তে জায়গাটা চিত্তেশ্বরী নাম অনুসারে, চিত্তেশ্বরী মন্দিরের নামে জায়গাটার নাম হয়ে গেল চিত্তেপুর বা চিতপুর। এটাও আছে, এই কথিতও আছে। আবার অনেকে বলেন যে চিতে ডাকাত বলে এক ধরনের ডাকাত ওই জঙ্গলে তাদের আস্তানা ছিল। তারা বিভিন্ন জায়গায়, অত্যন্ত ভয়ঙ্কর ডাকাত, তারা বিভিন্ন জায়গায় ডাকাতি করতে যেত এবং মা কালীর মন্দিরে পুজো দিয়ে, ওই যে মন্দিরটা ছিল সেই মন্দিরে পুজো দিয়ে তারা, ওদের ডাকাত কালীর মন্দির, সেই মন্দিরে পুজো দিয়ে তারা ডাকাতি করতে বেরোতো বলে চিতে ডাকাতের নাম অনুসারে জায়গাটার নাম চিতপুর। তা এটা নিয়ে বিভিন্ন দ্বিমত আছে। বহু বছর আগে এক একজন মানুষ এক এক রকম কথা বলে, তা যেগুলো তথ্য পেয়েছি সেগুলোই আপনাদের সামনে শেয়ার করছি। তা কিরকম একটা চিন্তা করুন যে আজকে যে জায়গাটা চিতপুর, সেটা গভীর জঙ্গল, সেখানে নাম করা ডাকাত, ভয়ঙ্কর ডাকাত, তারা সারা রাত ধরে কালীর উপাসনা করে ডাকাতি করতে যেত। ভাবলে কিরকম শিহরণ লাগে।
এখন যে লালবাজার এলাকা, লালবাজার এলাকা একটা কলকাতার একটা ব্যস্ততম জায়গা। সেই লালবাজার এলাকায় একদা পলাশির যুদ্ধ যখন শুরু হয়েছিল, সিরাজউদ্দৌলা যখন বারবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাটাক করার প্রবণতা নেন এবং তিনি কলকাতাকেই অ্যাটাক করেন। কলকাতায় তার একটা প্রাণকেন্দ্র, এই কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাণকেন্দ্র ছিল, তার অ্যাটেনশন ছিল তিনি কলকাতাকে অ্যাটাক করবেন, কলকাতাকে তিনি জয় করবেন। এবং তিনি তখন এই লালবাজার অঞ্চলে লর্ড ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়। ফোর্ট উইলিয়ামকে তিনি ডিস্ট্রয় করার চেষ্টা করেন, কিন্তু তিনি করতে পারেননি। সেই সময় লর্ড ক্লাইভের সঙ্গে তার প্রচুর যুদ্ধ হয়। ভাবলে অবাক হবেন যে এই লালবাজার অঞ্চলে সৈন্য সামন্ত ঢাল তরোয়াল নিয়ে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছিল। তা এইগুলোই হলো আমাদের কাছে অজানা ইতিহাস, সেগুলো একটা একটা করে আপনাদের তুলে ধরবো। আরো কত রাস্তার নাম, যেটা ফ্রি স্কুল স্ট্রিট বা কিড স্ট্রিট বা খিদিরপুর, কেন এরকম নামকরণ হয়েছে, এটাও আস্তে আস্তে আমি আপনাদের সামনে বর্ণনা করব। 1789 সালে যখন লর্ড ক্লাইভ যখন জিতে গেলেন, তখন এই বাংলার আদব কায়দা, বাংলাকে শাসন করতে হলে বাংলার সংস্কৃতি, বাংলার আদব কায়দা, বাংলার মানুষ কি চান, তাদের শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, তাদের আদব কায়দা সবকিছু জানবার জন্য, তাদের থেকে শেখার জন্য একটা স্কুল তৈরি করা হয়, যে এখন যেটাকে আমরা ফ্রি স্কুল স্ট্রিট বলি। ফ্রিতে সেখানে এই আদব কায়দা শেখানো হতো, বাংলার আদব কায়দা রপ্ত করার জন্য। কারণ বাংলাকে শাসন করতে গেলে বাংলার মানুষের মনোভাব বুঝতে হবে। সেখানে একটি ফ্রিতে স্কুল ছিল, ইংরেজরা সেখানে শিক্ষা নিত, বাংলার আদব কায়দা শিখতো। কারণ সেখানে তখন বাবু কালচার, বাবুরা যারা মধ্যযুগীয় বাবু সেই সময় থেকে, হ্যাঁ, তা এই ধরনের আদব কায়দা, সংস্কৃতি, কালচার সবকিছু রপ্ত করার জন্য একটি স্কুল তৈরি হয়, যেটা যে অঞ্চলে স্কুলটা ছিল সেই ফ্রি স্কুল, এখন আমরা সেটা ফ্রি স্কুল স্ট্রিট বলে মনে করি, মানে সেটার নামকরণ হচ্ছে ফ্রি স্কুল স্ট্রিট। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট কিড যেখানে থাকতেন, তার বাসভবন যেখানে ছিল, সেই অঞ্চলটা কিড স্ট্রিট নামে বিখ্যাত, এখনো পর্যন্ত সেটাকে কিড স্ট্রিট বলা হয়। এবং তিনি এখন যেটা আমরা হাওড়া অঞ্চলে বোটানিক্যাল গার্ডেন, যে বট গাছের বিরাট বড় বট গাছ, কবে সেই বট গাছটা আদৌ কোন গুড়িটা তার নিজস্ব গুড়ি, মানে কোন গুড়িটাই তার থেকে সেই গাছটার বিস্তৃত, সেটা কেউ জানে না। মানে একই রকম সবকটা গুড়ি, হাজার হাজার বছরের পুরনো নাকি সেই বট গাছ। যাই হোক, তা সেই বটগাছ অঞ্চলটা মানে বোটানিক্যাল গার্ডেনের 300 একর জমি তিনি দান করেছিলেন এবং তিনি সেখানে একটি বিরাট বড় গাছ, মানে গাছ বসিয়ে বলতে পারেন যে গাছের জন্য তিনি সেই জায়গাটাকে বেছেছিলেন, যে প্রচুর ভালো ভালো কাঠ নেব, সেগুন কাঠ, শাল কাঠ। তার ইন্টেনশন কিন্তু ভালো ছিল না, মানে তিনি মহৎ উদ্দেশ্য নিয়ে সেই গাছগুলো পোতেনি। তার উদ্দেশ্য ছিল যে জাহাজ তৈরি করার জন্য এই কাঠগুলোকে তিনি ব্যবহার করবেন, তিনি এই সব কাঠ দিয়ে তিনি জাহাজ তৈরি করবেন। সেই জন্য বোটানিক্যাল গার্ডেন যে জায়গাটা 300 একর জমি নিয়ে সেই গার্ডেন তৈরি করে রবার্ট কিড, এবং সেখানে প্রচুর দামি দামি গাছ পোতা হয়, যে গাছের কাঠ দিয়ে আগামী দিনে জাহাজ তৈরির একটা পরিকল্পনা, সেই জন্য এই বোটানিক্যাল গার্ডেনকে তিনি তৈরি করেন। কিন্তু তার এই পরিকল্পনা ব্যর্থ হয়, তিনি পারেননি এটাকে এক্সিকিউট করতে। তার ছেলে হচ্ছে জেমস কিড, তিনিও বাবার মতন একদম স্বনামধন্য ছেলে, তারও চিন্তা ভাবনা অন্যরকম ছিল। তিনি ওই এখন যে অঞ্চলটা আমরা খিদিরপুর বলি, সেই রাস্তাটা তিনি নির্মাণ করেছিলেন সরাসরি সেই বোটানিক্যাল এই গার্ডেনে পৌঁছানোর জন্য। তিনি ওই রাস্তাটা ধরে গার্ডেনে যেতেন, কারণ ওই গার্ডেনটা তার বাবার দান করা জমি, তিনি রক্ষণাবেক্ষণ করতেন। প্রচুর গাছ সেখানে কাটা হতো, বিক্রি করা হতো, দামি কাঠ বিক্রি করা হতো, কারণ ইংরেজরা এসেছিলই কিন্তু ভারতবর্ষ থেকে অর্থ উপার্জন, যে কোনো ভাবে ভারতবর্ষ থেকে অর্থ উপার্জন করার জন্য ইংরেজরা সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু ভারতবর্ষে ঢোকে। এবং সেখানে যত বলুন যে কজন সেখানে এখানে এসছে, সবাই কিন্তু ভারতবর্ষ থেকে টাকা ইনকাম করে, অর্থ ইনকাম করার উদ্দেশ্য নিয়েই এসেছে, মানে কাজগুলো সেই জন্যই সেভাবে করেছে। যাই হোক, তার জেমস কিড যে রাস্তাটা ধরে সরাসরি সেই বাগানে পৌঁছতে পারত, সেই রাস্তাটা হচ্ছে গার্ডেন রিচ হিসেবে, এখন যার নাম হচ্ছে গার্ডেন রিচ, অর্থাৎ খিদিরপুর। এই যে খিদিরপুর কথাটা বলি, খিদিরপুর ধরে গার্ডেন রিচ ধরে হাওড়ায় ওই বোটানিক্যাল গার্ডেনের যে রাস্তা, তা এই খিদিরপুর নামকরণটা কিন্তু জেমস কিড থেকে খিদিরপুর থেকেই কিন্তু খিদিরপুর নামটা পত্তন হয়েছে। এগুলো সবই কিন্তু আমি ইতিহাস থেকে জেনেছি, অনেকের লেখা, অনেকের বই থেকে, অনেকের বক্তব্য শুনে
এবং অথেন্টিক যেগুলো আমি পেয়েছি, মানে একই ধরনের কথা সবাই বলেছে, সেটা সত্যতা প্রমাণ করে আপনাদের সামনে তুলে ধরছি। তো এই হলো তখনকার দিনের রাস্তার নাম বা ইতিহাস, কিভাবে কলকাতা আস্তে আস্তে সেজে উঠেছে। তা এবারে হলো ধর্মতলার কথা। আমরা চিতপুর আপনারা জানলেন, বললাম কিছুটা। আমরা খিদিরপুর বা গার্ডেন রিচ, কেন গার্ডেন রিচ? গার্ডেনে খুব সরাসরি রাস্তাটা দিয়ে রিচ করা যায়, সেই জন্য সেই রাস্তাটার নাম হলো গার্ডেন রিচ। এর পরবর্তীকালে বলবো ধর্মতলা। এই যে ধর্মতলা স্প্ল্যানেড, ব্যস্ততম জায়গা, এই ধর্মতলায় তখন কিছু মাছ ব্যবসায়ী এসে সেখানে মাছ বিক্রি করতেন, পাশে গঙ্গা থেকে মাছ ধরতেন এবং এসে বিক্রি করতেন। তাই এখানে যেখানেই যে কোনো ব্যবসা দেখবেন, বাজার এলাকায় একটা মন্দির থাকে, তারা সেখানে একটা মন্দির প্রতিষ্ঠা করেছে। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে সেই সময় হিন্দুরা বিভিন্ন জায়গায় মন্দির প্রতিষ্ঠা করতেন, কারণ সেই সময় মুসলিম সম্রাট ছিলেন। সেখানে হিন্দুরা তাদের ধর্ম রক্ষা করার জন্য বা যে কোনো মানসিকতা থেকে হোক, বিভিন্ন জায়গায় ছোট ছোট মন্দির প্রতিষ্ঠা হতো। বা ইংরেজরা তখন যেভাবে হিন্দু ধর্মটাকে চেপে দেবার চেষ্টা করছে, তা মন্দির প্রতিষ্ঠা করতেন। সেখানে যারা মাছ ব্যবসায়ী তারা সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেখানে গাজনের মেলা বসতো। ওই ধর্মতলা অঞ্চলে গাজনের মেলা বসতো, যেটা রানী রাসমণি নিজে সেটার পৃষ্ঠপোষকতা করতেন। রানী রাসমণি নিজে থাকতেন, অনেক দান ধ্যান করেছেন ওই গাজনের মেলায়। তা এটা হলো ধর্মের তলা বলা হতো, ধর্মতলা, ধর্মের তলা, যেখানে মন্দির, যেখানে গাজনের মেলা বসে, যেখানে নাম সংকীর্তন হয়, তা সেই থেকেই সেই অঞ্চলের নাম হলো ধর্মতলা। আজকে যেটা আমরা স্প্ল্যানেড, সেটা একদা এইভাবেই ধর্মতলা নামে বিখ্যাত হয়েছিল। তা এইভাবে আস্তে 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 ইংরেজরা তাদের সাধ্য মতো কলকাতাকে সাজিয়ে নিয়েছেন। স্প্ল্যানেডে প্রচুর বড় বড় বাড়ি দেখবেন, যে জঙ্গল এলাকা ছিল সেই জঙ্গল কেটে কেটে তারা বাড়ি বানিয়েছে, তাদের নিজেদের সদর কার্যালয় বানিয়েছে, তাদের সুবিধে মতন কলকাতা শহরকে নিজের মতন করে সাজিয়েছিল। তারা মোটামুটি পাকাভাবে এখানে থাকবে বলে, কিন্তু সেটা তো হলো না, তাদের ফিরে যেতে হলো। তাদের এই যে পুরনো ঐতিহ্যগুলো এখন বহন করছে সারা কলকাতা। তা এইভাবেই কলকাতা গ্রাম্য পরিবেশ থেকে আস্তে আস্তে শহরে রূপান্তরিত হলো। মানুষের চিন্তা ভাবনা সমগ্র সবকিছু পরিবর্তন হতে লাগলো। সাধারণ যে গ্রামের বউ যে ছাপা শাড়ি পরে নাড়ু বা মুরগির মোয়া বানাতো, সে অফিসে যেত, সে পড়াশোনা করার জন্য আগ্রহ প্রকাশ করলো। পরবর্তীকালে মেয়েদের শিক্ষা, মেয়েরা স্কুলে যাবে, মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তা সেগুলো প্রচলিত হতে থাকলো। আস্তে আস্তে মানুষের চিন্তা ভাবনা বদলাতে থাকলো। মানুষের ভিড় হলো এই কলকাতা শহরে, কারণ এই ইংরেজদের প্রাণ কেন্দ্র ছিল কলকাতা। কলকাতাকে তারা নিজের মতন, লন্ডনের মতন তারা কলকাতাকে সাজিয়েছিল। ব্যবসা বাণিজ্য সংস্কৃতি সবেতেই কলকাতা ছিল উন্নত একটা আধুনিক শহর। তা মানুষের আকর্ষণে এই আধুনিক শহরের ওপর বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই কলকাতায় বাস করতে শুরু করলো। আস্তে আস্তে কলকাতা আরো উন্নতি হলো, আরো উন্নতি থেকে আরো উন্নততর শহরে পরিণত হলো। তা এই ছিল কলকাতার ইতিহাস। যতটা জানি ততটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর কলকাতার নাম নিয়ে অনেকে অনেক রকম দ্বিমত আছে। কেউ বলে যে একজন চাষি, সে চাষ করছিল, একজন ইংরেজ এসে তাকে জিজ্ঞেস করছিল যে এই জায়গাটার নাম কি। সেই ইংরেজিতে তাকে জিজ্ঞেস করেছিল। চাষা তো তার কথা বুঝতে পারেনি, একটা ধান কাটা রাখা ছিল ওখানে, প্রচুর ধান কেটে স্তূপাকার করে করে ধান কাটা রাখা ছিল। তা চাষাকে জিজ্ঞেস করছে এই জায়গার নাম কি। চাষা কিছু বুঝতে পারেনি, বললো যে কালকাটা, মানে কালকে এই ধানটা কেটেছে। তা সেই থেকেই কালকাটা। বিভিন্ন রকমের এইটাই কিন্তু সবাই বলে। তা কলকাতা শহরের পত্তন করেছিল জব চার্নক, এটাও আমরা জানি, কিন্তু আমি তো কে পত্তন করেছিল সেটা আপনাদের সামনে বললাম না, সেটা অনেকেই আপনারা জানেন। কলকাতার আদি ইতিহাস নিয়ে আলোচনা করলাম, কিভাবে গ্রাম্য পরিবেশ থেকে কলকাতা শহরে রূপান্তরিত হলো, প্রাচীন কলকাতা আর আধুনিক কলকাতার মধ্যে কিভাবে ফারাক, কিভাবে রূপান্তর পদ্ধতি, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন, অদিতি সিম্পল লাইফের সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আগামী এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে। সকলের মঙ্গল কামনা করছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অদিতি সিম্পল লাইফের পক্ষ থেকে আজকে এই পর্বটা এখানেই শেষ করছি। সকলের উদ্দেশ্যে আমার প্রণাম।